পর থেকে বিশ্ববিদ্যালয়টি নানাবিধ প্রতিকূলতার মধ্য দিয়ে আজ অবধি চলমান যে কার্যক্রম আছে সেই কার্যক্রমের উল্লেখযোগ্য দুটো বিষয় বর্তমান চলমান শিক্ষা কার্যক্রম যে কারিকুলামের মাধ্যমে হচ্ছে সেটির কিভাবে মান উন্নয়ন করা যায় এবং আমাদের শিক্ষার্থী তাদের যে আকাঙ্ক্ষা এবং আমাদের যে আকাঙ্ক্ষা সমাজের যে মাদ্রাসা শিক্ষার ব্যাপারে চাহিদা এই তিনকে পূরণ করতে হলে শিক্ষার্থীদেরকে কোন প্রক্রিয়ায় যোগ্যতম গ্রাজুয়েট তৈরি করতে হবে এবং তারা যেন শিক্ষা জীবনী উল্লেখযোগ্য তার শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত কর্মসংস্থানকে লক্ষ্য করে টার্গেট করে ভালো আলেম তৈরি হতে পারে। অর্থাৎ বর্তমান বিশ্বে যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো আমাদের শিক্ষার্থীরা যেন মোকাবেলা করতে পারে। বিশ্বের চ্যালেঞ্জ সমূহকে সামনে রেখে আমাদের পরবর্তী ভবিষ্যৎ আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। তার প্রধানতম হলো শিক্ষায় বাজেট বাড়িয়েছে। 56 বছর পরে এই স্বাধীন বাংলাদেশে এই প্রথম শিক্ষাকে এত বেশি করে গুরুত্ব দিয়েছে। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উনি এসডিজি গোল ছুঁইবার জন্য শিক্ষার্থীদেরকে বিশ্বমানের তৈরি করার জন্য যে প্রোগ্রাম নিয়ে কাজ করছেন, ইউজিসি সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকা আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, খানিকটা দেরি হয়েছে আপনাদের কাছে আসতে, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই অবহেলিত বিশ্ববিদ্যালয়টি পার্মানেন্ট ক্যাম্পাস দেখানোর জন্য একটি সুযোগ নিয়েছিলাম। সকালবেলা প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর, ট্রেজারারকে নিয়ে আমি আমাদের মেইন ক্যাম্পাসে গিয়েছিলাম, যে কারণে একটু দেরি হয়েছে অনুষ্ঠান শুরু করতে। সেজন্য অনুষ্ঠানটিতে একটু পরিবর্তন এনেছি। আমার এই শুভেচ্ছা বক্তব্যের পরই আমাদের প্রধান অতিথি ওনার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সহ ইউজিসিতে 2-3টি কাজ থাকার কারণে ওনাকে আমি আমার মাইক ছেড়ে দেব। সম্মানিত অধ্যক্ষ মহোদয়গণ, আপনাদের দিয়েই কিন্তু রিফ্লেকশন হবে আমার 1500 মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকদের, শিক্ষার্থীদের সামনে। আজকের এই ওয়ার্কশপটি যদি আমরা একটি সাকসেসফুল জায়গায় আপনাদের পরিশ্রমে, চিন্তা চেতনায় নিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ এটি হবে আমাদের পথ চলার আলোকবর্তিকা। আমি ইতিমধ্যেই প্রধান অতিথির সাথে এই বিষয়ে বেশ কয়েকটি বিষয়ে কথা বলেছি। এটি নতুন না, এটি পরিকল্পিত একটি প্ল্যান। আপনারা যারা উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, জুলাই আন্দোলনের অনুষ্ঠানে উনি প্রধান অতিথি হিসাবে ঘোষণা দিয়েছিলেন যে মাদ্রাসা শিক্ষা নিয়ে অনেক কাজ করার সুযোগ আছে। এটি সরকারও চায়, সরকারও অনেক পজিটিভ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে।
সেজন্য আপনি আমি আপনার আমাদের মতামতকে ভিত্তি করেই কিন্তু আমাদেরকে সামনে আগাতে হবে। আপনাদের সহযোগিতা নিয়ে আগাতে চাই। আমি তো একটা জিনিস দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, আপনাদের উপস্থিতি বলে দিচ্ছে আপনারা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়কে মন থেকে ওন করে। কারণ আজকে কর্মদিবস, আমি শিডিউল করার জন্য, সেজন্য আপনারা উপস্থিত হয়েছেন। আপনারা পজিটিভ বিদায় উপস্থিত হয়েছেন। আপনারাও বুঝতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন সরকার কি কি পরিকল্পনা গ্রহণ করেছে জেনারেল এডুকেশন এবং মাদ্রাসা এডুকেশনকে নিয়ে। আমি বিশ্বাস করি সেখানে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে পাঠিয়েছে। এটি এই বিশ্ববিদ্যালয়ের সূচনা, দীর্ঘ 100 বছরের আন্দোলনের ফসল। কিন্তু আজকে একটি অডিটোরিয়ামে আপনাকে বসাতে পারিনি। এটি ইডি যে কার্যক্রম পরিচালনা করে, আপনি দেখেছেন, এটি 26 ডিসেম্বরে হ্যান্ডওভার করার কথা, যেটি এখনো মাটি ছুঁই ছুঁই, অর্থাৎ হলো মাটির উপরে কোনো ইনফ্রাস্ট্রাকচার এখনো করতে পারিনি। আমার এই 5 মাসের অভিজ্ঞতায় অনেক মন্ত্রণালয়, ইউজিসি ঘুরে ঘুরে একজন পিডি পেয়েছি। পিডি আবার এই 2 মাস যাবৎ দৌড়াচ্ছে মন্ত্রণালয়, ইউজিসিতে কোনো ইঞ্জিনিয়ার নাই, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার নাই, সিভিল ইঞ্জিনিয়ার নাই, একজন ইলেকট্রিশিয়ানও নাই। বিশ্ববিদ্যালয় দন্য অবস্থায়, জনবল কাঠামোর দন্য অবস্থায়। আপনাকে রিসিভ করছে আমার 2 জন অফিসার, হয়তো আপনার সাথে আমাদের 10-12 জন অফিসার ছিল। হ্যাঁ, অফিসার কিছু আছে। এটি ন্যাশনাল ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি, আপনাকেই তো বলতে হবে। কিন্তু বিশ্ববিদ্যালয়টি এখনো এতই কনজাস্টেড, জনবল, ইনফ্রাস্ট্রাকচার, বরাদ্দ তো নেই, এভাবে চলতে পারে না। আমি বিশ্বাস করি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে এরকম একটি বৈষম্য হতে পারে না। কি বলেন, পারে? পারে কিনা? যে দেশে প্রাথমিক স্কুলে পাঠদানরত শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খাবার আছে, কি অপরাধ মাদ্রাসা শিক্ষা। ইবতেদায়ী অল্প কিছু মাদ্রাসা আছে, সেই শিক্ষার্থীদেরকে বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা নাই মাদ্রাসাগুলোতে। প্রত্যেকটি হাই স্কুলে ডিজিটাল ক্লাসরুম, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ ডিভাইস দিয়ে ভরপুর। তথাকথিত সেই ফ্যাসিস্ট সরকারের রাসেল নামে লুটপাটকারী একটি সংস্থা যে পরিমাণ অর্থ লুটপাট করেছে, কিন্তু আমার মাদ্রাসায় কিছুই নাই, কিছুই নাই। অধ্যক্ষ বসে জরাজীর্ণ একটি রুমের মধ্যে, কোনো বরাদ্দ নাই, ইন্টারনেট নাই, ওয়াইফাই ফ্যাসিলিটিস পাচ্ছে না আমাদের শিক্ষার্থীরা। আমরা সেই সময় যদি মনে করি আমাদের স্টুডেন্টরা গ্লোবাল, আমার বিশ্বাস আপনার কর্মমুখী এবং আপনার যে পথ চলা, ইতিমধ্যে আপনি যে 20-25টা ইউনিভার্সিটির সমস্যার সমাধান করেছেন, আপনার নোটবুকে অবশ্যই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডিফারেন্ট একটা শিক্ষা কার্যক্রম থাকলেও মাত্র 6টি বিষয় আমাদের এই বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। আমরা চাই যোগ্য আলেম তৈরি হোক, সেই আলেম যেন এমন যোগ্যতা সম্পন্ন হয় যেন সমাজের প্রত্যেকটি স্তরে অবদান রাখতে পারে। আমাদের শিক্ষার্থীরা যেন যুগোপযোগী শিক্ষার্থী হিসাবে তৈরি হতে পারে, তাহলেই তো সেই সমাজের প্রত্যেকটি স্তরে কন্ট্রিবিউশন রাখতে পারবে। ঠিক কিনা বলেন? সেজন্য আমি বিশ্বাস করি আমাদের ইসলামী ব্যাংকিং ও বীমা এই সাবজেক্টটি আমরা খুবই দরকার। বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাংকে ইসলামী ব্যাংকিং শাখা আছে। আর একজন শিক্ষার্থী কেন জানবে না হালাল পদ্ধতিতে ব্যাংকিং ব্যবস্থা, অর্থ ব্যবস্থা? সেজন্য এই সাবজেক্টটি আমরা বিগত সময়ে একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেটের মাধ্যমে অনুমোদন করেছি। এখন ইউজিসির অনুমোদনের অপেক্ষায় আছে। ইউজিসির অনুমোদন হলেই আমরা বিজ্ঞপ্তি দিয়ে এই সাবজেক্টে ভর্তি নেব। আমি আর কথা বাড়াবো না। আমি সর্বশেষ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা যে প্রোগ্রামটি দেরি করে শুরু করেছি, প্রধানমন্ত্রী আমাকে বলে দিয়েছে যে দেরি করলাম, আমি যদি 9টায় শুরু করার কথা,
সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা একটা কাজের মধ্যেই ছিলাম, আপনারা একদম শেষ পর্যন্ত থাকবেন। সকল অধ্যয় আমাদের রাজি আছেন তো? এই অনুষ্ঠানটিতে আপনারা আজকের শিক্ষার্থীদেরকে কিভাবে যোগ্য করলে কর্মসংস্থানের দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে, অ্যাচিভ করতে পারবে একটি কাজ, আর কিভাবে শিক্ষার্থীদেরকে কারিকুলাম নিয়ে কাজ করলে এই কারিকুলামের মধ্যে আলেম তৈরির মূল মুখ্য উদ্দেশ্যকে সামনে রেখে আর কি কি পরিবর্তন করলে বিজ্ঞান, আইসিটি, অন্যান্য বিষয় সে দক্ষ হতে পারবে, এই বিষয়টি একটি ওয়ার্কশপ আজকে। এটি আপনাদেরকে একটু সহযোগিতা চাই, গ্রুপ ভিত্তিক কাজ করব, গোটা দিন আপনাদের সাথে থাকব, আমার ফুল সেট থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি মাইকটি সরাসরি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি এসপিএমের সাথে এই বিষয়গুলো নিয়ে একাধিকবার কথা বলেছেন, তা উনি যদি আজকে আমাদেরকে এখানে ঘোষণা দেন যে হ্যাঁ ট্রেনিং, ওয়ার্কশপ, ইন্টারন্যাশনাল সেমিনারের জন্য একটা বরাদ্দ, বিশেষ বরাদ্দ ইউজিসি থেকে দিবে, আইকিউসি এবং হিট প্রজেক্টকে আমাদেরকে সম্পৃক্ত করবে, এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই প্রথম আপনার চেষ্টায় হয়তোবা হতে পারে একটা অর্থ বরাদ্দ। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের মাত্র 30 কোটি টাকা চেয়েছি বেতন শুধু, আর আনুষঙ্গিক সকল খরচ আমি চালাবো। আমাদের অনেকগুলো ভালো ভালো মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাতে আপনাকে আমি নিয়ে যাব। কালকে একটি মাদ্রাসায় গিয়েছিলাম, না বললেই না, আমরা যে দেখি ওখানে কনভোকেশন হচ্ছে, আমাকে কনভোকেশনে সে গাউন পরাই দিল, টুপি পরাই দিল, মাদ্রাসা, বিশ্বাস করেন, বিলিভ ইট, এত চমৎকার আয়োজন। আমি তো মনে করি ন্যাশনাল ইউনিভার্সিটির যে কোনো কলেজের সাথে আমার ওই প্রতিষ্ঠানটি তুলনা করার মতো। ধন্যবাদ সবাইকে। দারুন নাজাত মাদ্রাসা সুকর্ষী অনন্য প্রতিষ্ঠান, কি ঠিক কিনা বলেন? দেশের সর্ববৃহৎ বড় প্রতিষ্ঠান এবং মেধাবী শিক্ষার্থীদের একটি আশ্রয়স্থল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে ইতিমধ্যে মাননীয় ভাইস চ্যান্সেলর আপনাদের ভাবনার খোরাক দিয়েছে যে আমরা যে কর্মশালায় এসেছি তার ভাবনার খোরাক ইতিমধ্যে পেয়ে গেছেন। আপনারা ভাবতে থাকুন যে আপনারা কি করবেন। এ পর্যায়ে আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। মাননীয় প্রধান অতিথি আপনাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে, মাদ্রাসার শিক্ষার্থী নিয়ে 24 ঘন্টায় উনি ধ্যানমগ্ন আছেন কিভাবে এই জাতিকে, এই শিক্ষা মাদ্রাসায় শিক্ষার্থীদেরকে উন্নত করা যায়, কর্মসংস্থানের সাথে সম্পৃক্ত করা যায়, এই ভাবনায় আছেন। এখন মাননীয় প্রধান অতিথি আপনাদের সামনে বক্তব্য রাখছেন প্রফেসর ডক্টর আব্দুল মামুন স্যার, মাননীয় সদস্য ইউজিসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কর্মশালার সম্মানিত সভাপতি, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। এবং আলহামদুলিল্লাহ, আশা করি যে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া প্রার্থনা করে শুরু করছেন। আমি একটু প্রথমে একটু দেখে নেই যে আমাদের গত 30 তারিখের অনুষ্ঠানে আপনারা একটু কে কে ছিলেন, একটু হাত দেখি। আমি খুব বেশি না, স্টুডেন্ট আপনি ছিলেন জন্য 2 ঘন্টা। আমি মনে করি যে ভালোই সময়, কিন্তু আমরা এত সমস্যার মধ্যে আবর্তিত হচ্ছি যে আমাকে ক্যাম্পাস দেখতে হয়েছে একটু। ওনার অন্য বিষয়গুলো আমি শুনেছি। আরেকটি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান আছে 11টায়, আর 12টায় সারা দেশের আগামীতে কারিকুলামগুলো কি হবে, সেটা মাদ্রাসা হোক, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় হোক, সেটি নিয়ে একটি আমাদের শিক্ষামন্ত্রীর নেতৃত্বে সভা আছে 12টায়। আসলে সেখানে আমাকে এটার পরে 2টো অনুষ্ঠানে যোগ দিতে হবে। প্রথমে ক্ষমা চেয়ে নিই, কিন্তু যেটা বললাম যে একই সাথে আমি 2 ঘন্টা রেখেছিলাম, সেটা আপনাদের জন্যই ব্যয় করার চেষ্টা করেছি। আমি আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি।
হাত দেখতে চাইলাম এই জন্য যে আমরা 30 তারিখে একটি অনুষ্ঠান করেছিলাম জুলাই অভ্যুত্থানে, এবং সেখানে আমি জুলাইয়ের যে চেতনা বা নতুন বাংলাদেশ গড়ার যে অভিপ্রায়, সেখানে মাদ্রাসা শিক্ষার্থী এবং শিক্ষকদের আমরা কিভাবে দেখছি তার একটা ধারণা আমি উপস্থাপন করার চেষ্টা করেছিলাম। এবং আপনারা যদি এই সরকারের নির্বাচনী যে ম্যানিফেস্টো সেটা যদি দেখেন, সেখানে শিক্ষার যে সেকশনটা আছে সেখানে আলাদা করে মাদ্রাসা শিক্ষার কথা বলা ছিল। কিভাবে আমরা এগিয়ে নিতে চাই, কি করবো, তার কয়েকটা অংশ ছিল। আজকে দেখুন 5 মাসের মধ্যে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি যে আমরা কি করতে চাই, আর 6 মাসের মাথায় কিন্তু আমরা সেই কর্ম পরিকল্পনাটা প্রণয়নের জন্য আজকে বসেছি। মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে আমার যেটা ব্যক্তিগত ধারণা, আমার দাদা টাইটেল পাস মাওলানা ছিলেন। আমি ছোটবেলা থেকেই এই প্রক্রিয়ায় বড় হয়েছি, এবং সেদিন বোধহয় গল্প বললাম যে আমার দাদাকে আমি কখনো বাংলায় কোরআনের তর্জমা পড়তে শুনিনি, সবসময় ইংরেজিতে পড়েছেন। এই কথাটা এই জন্য বলছি যে ওই সময়ের পাকিস্তানি আমলে একজন টাইটেল পাস মাওলানার যে দক্ষতা ইংরেজি পড়া, বলা এবং তার চর্চার মাধ্যমে প্রকাশিত হয়েছিল, আমি সেজন্যই বলার চেষ্টা করছি। কিন্তু যেটা হয়েছে সবসময় আমার শিক্ষক হিসেবে যেটা আমি মনে করি যে মাদ্রাসা শিক্ষায় আমরা বলি যে প্ল্যানিংটা টপ ডাউন হয়েছে, অর্থাৎ উপর থেকে পরিকল্পনা হয়েছে, আপনাদের সংযুক্তিটা হয়নি। এখানে যদি কেউ একজন ঢাকার বাইরের মাদ্রাসার কে আছে একটু হাত দেখতে পারি আমি একটু। প্রিন্সিপাল কে আছেন ঢাকার বাইরের মাদ্রাসার প্রিন্সিপাল? ঢাকার বাইরের মাদ্রাসার প্রিন্সিপাল স্যার একটু দাঁড়াবেন আপনি একটু মুরব্বী, একটু সিনিয়র দিকে আপনি দাঁড়ান। আপনি জি জি আপনি এরকম অনুষ্ঠানে কখনো এসেছেন? আপনি স্যার আপনি এসেছেন? আসেননি। এখানে কেউ কি এ ধরনের অনুষ্ঠানে এসেছেন? তাহলে প্রথম সরকারকে এটার জন্য সাধুবাদ দেওয়া দরকার, বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে, যে বাবা তোমরা কেউ এসেছো ধরনের অনুষ্ঠানে। আরো একটা নতুনত্ব আছে যে আমরা প্রিন্সিপালদেরকে দেখেছি ঢাকা এবং ঢাকার বাইরে, আমরা শিক্ষার্থীদের দেখেছি, এবং একই সাথে আমাদের বোনরা যারা মাদ্রাসা শিক্ষায় পড়ে নানান ভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করা হয়, তারাও যে আমাদের একটা বড় অংশ সেটা আমরা যুক্ত করার চেষ্টা করেছি। এবং ইসলাম যে আমাদের প্রোগ্রেস বা আমাদের চিন্তার গতিধারাকে বাধাগ্রস্ত করে না, বরং প্রসারিত করে, সেটারও একটা কিন্তু সিম্বল তোমরা যারা আমার স্টুডেন্টরা এখানে আছো বা যারা আপনারা নারী শিক্ষক এবং শিক্ষার্থীরা আছেন, সেই মেসেজটা আমরা এই অনুষ্ঠান থেকে দিতে চেয়েছি। আরেকটা জিনিস, শিক্ষার্থী কারা কারা আছো একটু হাত দেখি, তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরা কি এরকম হাত নামাও, তোমরা কি যে কোনো একজন বললেই হবে যে তোমরা কি এরকম কোনো অনুষ্ঠান হয়েছে যে তোমাদের ভিসি, তোমাদের প্রিন্সিপাল, শিক্ষকরা বসে তোমাদের ভবিষ্যৎ কেমন হবে তার একটা রূপরেখা তৈরি করছে? এরকম কি হয়েছে কখনো? এরকম দেখেছো? জোরে শুনতে চাই, হয়েছে? তাহলে 5 মাসে কিন্তু এটা একটা বড় পরিবর্তন এই সরকারের। বা আমরা বারবার হাজির হচ্ছি যে আমাদের যারা আলেমরা আছেন, যারা আমাদেরকে পথ প্রদর্শন করেন, যারা আমাদের সত্যিকার ইমাম, তাদেরকে সেভাবে তৈরি হতে হবে যেন সমাজের শুধুমাত্র নামাজ রোজার নেতৃত্ব নয়, সমাজের যে প্রবাহিত ধারা উন্নয়নের দিকে, ভাবনার দিকে, সেদিকে আমরা যেতে চাই, বিজ্ঞানের দিকে। কারণ ইসলাম তো বিজ্ঞানের কি বিপক্ষে নয়। ইসলাম কি কর্মমুখিতার বিপক্ষে? অবশ্যই বিপক্ষে। ইসলাম কি উন্নয়নের বিপক্ষে? তাহলে মিডল ইস্টের কান্ট্রিগুলোতে এত উন্নত হতো না। সমস্যাটা হচ্ছে পরিকল্পনা। সমস্যাটা হচ্ছে যে নানান এই ফ্যাসিস্ট গোষ্ঠী নানানভাবে মাদ্রাসা এবং মাদ্রাসা শিক্ষাকে এমন ভাবে ট্যাগিং করেছে যে আপনারা পশ্চাৎপদ, আপনারা কিছু পারেন না, আপনাদের দ্বারা হবে না। সেই সংজ্ঞাটার আমরা পরিবর্তন করতে চাই। বিএনপি সরকার সেই সংজ্ঞার পরিবর্তন করতে চায় যে আপনারা সবচেয়ে জ্ঞানী মানুষ, সততার দিক থেকে আপনারা শ্রদ্ধা, আপনারা পরিশীলতার দিক থেকে আমরা সবসময় মাথার উপরে ইমামদেরকে রাখি। আমরা কারণ মৃত্যু হলে যেমন ইমামদের দ্বারস্থ হই, আবার জন্ম হলেও ইমামদের দ্বারস্থ হই, কিন্তু সেই সম্মানের জায়গাটা নানানভাবে প্রশ্ন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। মাদ্রাসা, সাধারণ শিক্ষা এবং ইংরেজি মিডিয়ামের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করা হয়েছে পরিকল্পিতভাবে। সেই পরিকল্পনাটা ছিল দীর্ঘ সময় সমাজে বিভেদ তৈরি করে অনির্বাচিত সরকার হিসেবে ক্ষমতায় থাকা। সেখান থেকে কিন্তু আজকে 5 মাসে আমরা বেরিয়ে এসে এরকম একটি কর্মশালা করছি। আনন্দের সংবাদটা হচ্ছে যে আমি আজকে জাফর সাহেব এখানে 5 মাস দায়িত্ব নিয়েছেন। আমার মনে হয় 5 মাসে উনি কতবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা শিক্ষামন্ত্রীর বাসায় বা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমার দেখা হয়েছে, সংখ্যাটা আসলে আমি বলতে পারবো না। উনি চেষ্টা করছেন। এখানে আমাদের 2জন প্রভিসি বসে আছেন, ট্রেজারার স্যার আছেন, প্রত্যেকের এই চেষ্টাটা দেখছি, এবং যে কারণে আমরা 5 বা 6 মাসের মাথায় 2টো অনুষ্ঠান করতে পারলাম যেখানে আমরা পরিকল্পনা নিয়ে কথা বলছি। আরেকটা জিনিস দেখেন যে ঢাকার যে মাদ্রাসা বা ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো আর ঢাকার বাইরে যে শিক্ষা প্রতিষ্ঠান, তার মধ্যে একটা বিভেদ সবসময় আমরা দেখেছি না? আমরা
সেটাও কিন্তু ঘোচা। ঢাকার বাইরে থেকে স্টুডেন্টরা কি আসছে, একটু হাত দেখে আমি। ঢাকার বাইরের থেকে এই সংখ্যাটা নেক্সট টাইম আমি ভিসি স্যারকে বলবো যে আরো সংখ্যাটা বাড়ানোর জন্য। আমাদের এটা আমি বুঝি, কারণ আমাদের সাধ্যের অভাব, অর্থনৈতিক বিষয়টা যুক্ত। বাইরের থেকে শিক্ষার্থীদের যেখানে পানি খেতে অসুবিধা হচ্ছে বা ক্লাসরুম এনভায়রনমেন্ট ঢাকার বাইরের থেকে আনা মুশকিল। বাট যেমনটি একটু আগে ভিসি মহোদয় বলেছেন, আমরা পরিকল্পনা করছি যে ঢাকার বাইরেও আমরা চেষ্টা করব। ঢাকার বাইরের আমাদের টিচার বা প্রিন্সিপাল কতজন আছেন, আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহ যেন আপনাদেরকে রহমত দান করেন যে আপনারা এরপরে শুভ কাজে যুক্ত হয়েছেন। এবং আপনারা ওই বাইরের থেকে যারা আসেন তাদের প্রতিনিধি স্টুডেন্টদের মধ্যে কেউ আছো ঢাকার বাইরে, ফিমেল স্টুডেন্টদের মধ্যে? ওকে, কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। না, আমি সেটা বুঝে, আমি বাংলায় বলে চেপে গেলাম, এটা বুঝতে পেরে। দুটো ভাগে আমি কথা বলবো। প্রথমে আমি বলে নিই যে একটা ওয়ার্কশপটা আমরা 30 তারিখে যখন আমি মঞ্চে ছিলাম, তখন মাননীয় ভাইস চ্যান্সেলরকে আমি অনুরোধ জানিয়েছিলাম যে আমরা কাজ করতে চাই খুব দ্রুত, আপনি একটা পরিকল্পনা প্রণয়ন করবেন। যেমনটি উনি বললেন যে আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, আমাদের শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধানমন্ত্রী মাদ্রাসা শিক্ষা নিয়ে কনসার্ন, যে জন্য প্রতি মাসে আমরা এ ধরনের আয়োজনের চেষ্টা করছি। তো সেখানে আমি ওনাকে বলেছিলাম যে একটা অনুষ্ঠান করবেন এবং অনুষ্ঠানটা যেন এমন হয় যাদের সমস্যা তারাই সবচেয়ে ভালো বলতে পারে। আমার যারা বাচ্চারা আছে মাদ্রাসায় পড়ে, আমার যারা শিক্ষকরা আছেন, তারাই তাদের সমস্যাটা ভালো বলতে পারবে। ওরা কোথায় নিজেকে দেখতে চায়, কিভাবে দেখতে চায়, সেই জিনিসটা একসাথে করা দরকার। এই জন্য আমি অনুরোধ করেছিলাম আমাদের ভিসি মহোদয়কে যে, এবং শুধু ভিসি মহোদয়, আমি প্রবেশী দুজন ছিলেন ওই দিন, আপনাদেরকে বলেছি, ট্রেজারারকে বলেছি। এবং আমি খুবই কৃতজ্ঞ, এবং আপনারাও ওনাকে হাততালি দেওয়ার প্রভিশন আছে কিনা মাদ্রাসাতে আমি জানি না, বাট ওনারা সাধুবাদ পাওয়ার যোগ্য। মানে একটা ছোট হাততালি দিলে ওনাদের দেওয়া দরকার, ওনারা এই উদ্যোগটা নিয়েছে। আজকে আমি বলেছি যে প্রত্যেকটা প্রথমে 10টা করে গ্রুপে ভাগ করবেন ওনারা, এবং একটু জিওগ্রাফিক্যাল বিষয়টা খেয়াল রাখবে যে ঢাকা এবং ঢাকার বাইরে। এবং সেই ভাগ করে প্রথমে আমি বলেছি যে 10 জন করে গ্রুপ তৈরি হবে। সেই গ্রুপে আপনারা দুটো অংশে কাজ করবেন। একটি হচ্ছে যে আপনাদের কারিকুলামটা প্রবলেমটা কোথায়, আর দ্বিতীয় হচ্ছে যে আপনাদের এমপ্লয়মেন্টের জন্য কি করা দরকার। এবং বাচ্চারাও আলাদাভাবে কাজ করতে বলছিলেন। 10 জন করে কাজ করার পরে পরে যে ডকুমেন্টটা তৈরি হলো কমন, এরপরে 20 জন করে একসাথে। তোমাদের ক্ষেত্রেও সেম, 10 জন করে প্রথম, পরে 20 জন করে। ছেলে মেয়ে এই বিষয়টা আপনারা ডিসিশন নিয়ে যেভাবে ভালো হয়। করার পরে সেকেন্ড হাফে আমি বলেছি যে এই 10টা প্রেজেন্টেশন নিয়ে উন্মুক্ত আলোচনার মতো করতে, যে কোনটা কোনটা আমরা যে একটা ডিক্লারেশন বা ডকুমেন্ট বানাতে চাচ্ছি যে মাদ্রাসা শিক্ষার কারিকুলামের জন্য কি করতে হবে এবং কর্মমুখিতার জন্য কি করতে হবে, সেটা মাদ্রাসা শিক্ষা নিয়ে তোমরা যে ভাবছো বাচ্চারা, একদিন বলতে পারো যে এই সভায় আমি ছিলাম, বা প্রিন্সিপাল স্যার আপনারা যেন বলতে পারেন যে এই অনুষ্ঠানটিতে আমি ছিলাম, বা আমার ছেলেরা তোমরা পিছনে বসে আছো, তোমরা যেন বলতে পারো যে এটা বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার জন্য প্রথম কোনো উদ্যোগ বিএনপি সরকার নিয়েছিল এবং সেখানে থেকে আমি এই অবদানটা রেখেছি। এটা কিন্তু খুব ইউনিক একটা অপরচুনিটি, ইজেন্ট ইট? ঠিক বলেছি আমি? এটা সৌভাগ্যের বিষয় না? সেজন্য একটা সুন্দর ডকুমেন্ট আমরা তৈরি করবো। আর শেষে ওই প্রেজেন্টেশনগুলোর শেষে আমি ওনাকে বলেছি যে উনি এটা তৈরি করবেন এবং 1 সপ্তাহের মধ্যে, আমি বিজি সাহেবকে অনুরোধ করবো যে 1 সপ্তাহের মধ্যে আপনি এই ডকুমেন্টে দিবেন। এবং আগামী মাসের মাঝামাঝি সময় আমি শিক্ষামন্ত্রীকে as soon as you can give me, I will then sit with the education minister. এবং প্রধানমন্ত্রীর সাথে এই মাসের শেষের দিকে শিক্ষা বিষয়ক একটি সভা হবে। আমি চাই যে আপনি তার আগে যদি আমাকে দেন, তাহলে আমি সেটা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করবো। আশা করি যে প্রধানমন্ত্রীর সামনে এ ধরনের চিত্র উপস্থাপিত হলে আমি নিশ্চিত ওনার মায়ের, ওনার বাবার এবং ওনার যে ইসলামের প্রতি অনুরাগ আমি দেখেছি, এটা যারা কাছ থেকে ওনাকে দেখেননি, নামাজের সময় হলে উনি কি করেন, খেয়ে উজু করেন, আপনারা এটা বিশ্বাসই করতে পারবেন উনি কতটা ধর্মচর্চা, অর্থাৎ ব্যক্তিগতভাবে উনি সবসময় এগুলোর পক্ষে। এবং আমি আশা করি তার একটা ফলাফল আসবে। এটা গেল আমার বক্তব্যের প্রথম অংশ, যে আপনারা কি কি করবেন। দ্বিতীয়ত যে বিষয়গুলো উপস্থাপন করলেন আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর, আমি কয়েকটা বিষয় কুইকলি বলি। গতদিনও বলেছি যে আমরা যে পরিকল্পনা সাজানোর চেষ্টা করছি উচ্চশিক্ষা বা পুরো শিক্ষা পদ্ধতির, তার যে প্রবলেমটা আমাদের মূল হয়, আমরা অনেক পরিকল্পনা গ্রহণ করতে পারি, কিন্তু সেই পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে কিসের প্রয়োজন হবে? কিসের প্রয়োজন হবে? অর্থের প্রয়োজন হবে। আমরা অনেক বিল্ডিং, অনেক গ্যাস ক্ষেত্র, অনেক বিদ্যুৎ কেন্দ্রের কথা শুনলাম গত 15-16 বছর। সেই বেলুন কিন্তু যখন ফুটে গেল তখন দেখলাম যে কিছুই নাই, আজকে পাকা করছে না, গ্যাস নাই। একইভাবে আগের সরকার অবকাঠামোগত উন্নয়নে বেশি গুরুত্ব দিয়েছিল। তোমরা একটু এই জায়গাটা ফাঁকা স্টুডেন্ট দেখতে পাচ্ছি না,
আপনি কি আমাদের কেউ কাজ করছেন কোনো? আপনি বসেন, পরে কাজ করেন। আমরা যে উন্নয়নের কথা তোমরা শুনেছো বা তোমরা স্টুডেন্টরা বা আপনারা যেটা শুনেছেন, অবকাঠামোগত উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কেন? অবকাঠামোতে দুর্নীতি করতে সুবিধা হয়। অবকাঠামোতে বালিশ 100 টাকার বালিশ 6000 টাকা কেনা যায়, বা 500 টাকার পর্দা 25,000 টাকা কেনা যায়। কিন্তু যদি কোনো অর্থ মানব সম্পদ উন্নয়নের জন্য বরাদ্দ হয়, সেখানে কিন্তু চুরি করার বা দুর্নীতি করার সুযোগটা একটু কম। ট্রেনিং করাতে হবে, কম্পিউটার কিনতে হবে, ছাত্রছাত্রীদের সামনে দাঁড়াতে হবে, এবং ছাত্রছাত্রীদের সামনে দাঁড়ানোর এই সাহস শেখ হাসিনা ছিল না জন্যই কিন্তু 17 বছর লাগলেও ছাত্রছাত্রীদের কষাঘাতেই তাকে বিদায় নিতে হয়েছে। ঠিক বলেছি? তো সেই ভয়টা তাদের ছিল। এই জন্য আমাদের পরিকল্পনায় যতটা না অবকাঠামো অবশ্যই প্রয়োজন, সেটা আমরা করবো। বাট সবচেয়ে বড় পরিবর্তনটা হচ্ছে যে আমরা মানব সম্পদ উন্নয়নে কাজ করতে চাই, হিউম্যান ক্যাপিটাল ডেভেলপ করতে চাই, আমার বাচ্চাদেরকে ডেভেলপ করতে চাই, আমার শিক্ষার্থীদেরকে ডেভেলপ করতে চাই, আমার শিক্ষকদের জীবন মান উন্নয়ন করতে চাই। বিজি সাহেব যখন বলছিলেন যে একটি মাদ্রাসায় যখন খাবার পানি থাকে না, আমার আসলে এখানে কথা বলার কোনো যোগ্যতাই নেই। তাহলে 17 বছর 18 বছর যে উন্নয়নের রূপকল্প হাজির করা হলো, শব্দটা খুব ভালো ব্যবহার করতে শেখাচ্ছে না, রূপকল্প বলতে, সেই রূপকল্প কোথায় এখন? ও তো কল্পনার মধ্যেও নাই। একটা লুটেরা শ্রেণী তৈরি হয়েছে, আমরা আরো গরিব থেকে গরিব হয়েছি, সমাজের মধ্যে শ্রেণী বিভেদ বেড়েছে। অথচ এই সরকার প্রথম 1 মাসের মধ্যে যে কাজটা করেছে, তার মধ্যে ইসলামের একটা বড় কাজ ছিল। বলেন তো কি? ইমাম মুয়াজ্জিনদের বেতন। তাহলে আমরা অবকাঠামোকে ভাবছি না, আমরা ভাবছি আপনাদের কল্যাণ, আপনাদের জীবন মান উন্নয়ন করা। সেজন্য শিক্ষা ক্ষেত্রে যে বাজেটটা ছিল 1.59 জিডিপি, অর্থাৎ আমাদের পুরো অর্থনীতির যে আকার, তার থেকে 1.59 খরচ করেছে আওয়ামী লীগ। এবার বিএনপি এসে প্রথম বছরে কত করেছে কে বলতে পারবে স্টুডেন্টদের মধ্যে? আমার তো পরের সেশনে তোমরা কেউ আর আসবে না, গতদিন যারা ছিল আমি প্রশ্ন করছিলাম এরকম, এখন 2% নিয়ে গেছে, রাইট? এটাকে বাড়িয়ে আমরা 5 ভাগে নিতে চাই। 5 ভাগে নিলে আমি নিশ্চিত করে বলতে পারি, আজকে যারা মঞ্চে বসে আছেন, আমরা বাড়ি ভাড়ার সমস্যা নিজেরা আছি, আমাদের বেতনের সমস্যা আছে, আপনারা অথবা বিজি সাহেব বা আমাদেরকে মনে হচ্ছে স্যাররা ভালো পদে আছেন, কিন্তু সুযোগ সুবিধার দিক থেকে সেটা খুব কম। এখানে আমাদের ট্রেজারার বসে আছেন ইয়াতে, আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি, উনি প্রভোস্ট ছিলেন, আমিও ছিলাম। আমরা তো প্রভোস্টের একটা বাংলো পাওয়া যায়, কিন্তু আমাদের এই মুহূর্তে কিন্তু এই সুযোগ সুবিধাটা নাই। কেন কাজ বলবে যে কেন করছেন? একটা হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট, আর একটা হচ্ছে আমরা কন্ট্রিবিউট করতে চাই, অন্তত সম্মানটা পেয়েছি, সম্মানের জায়গা থেকে। এই জবাবদিহি কিন্তু আমাদের আছে, এবং আমরা নিশ্চয়ই গাড়ি বাড়ি বা আমেরিকার টাকা পয়সা পাচারের কোনো সুযোগই থাকবে না, বিকজ আমরা অবকাঠামোতে না গিয়ে মানব সম্পদে যাচ্ছি। তাহলে এই যে প্রথম যে কথাটা বললাম যে আমরা 5% বিএনপি সরকার বাজেট বাড়াতে চাই, তখন আসলে আমি নিশ্চিত কোনো মাদ্রাসার শিক্ষককে এই অবলার মধ্যে থাকতে হবে না, বা শিক্ষার্থীদেরকে যেভাবে তোমরা ঘুমাও, যেভাবে খাচ্ছ, যে পানি ব্যবহার করছো, এটা নিশ্চিত করতে পারি ডাউন দি রোড 3 to 4 years এটা আর থাকবে না। কারণ আমরা বিল্ডিং এ যাচ্ছি না, আমরা তোমাদের কল্যাণ নিয়ে কাজ করার চেষ্টা করছি। দ্বিতীয় হচ্ছে যে আজকে সভাটি অনুষ্ঠিত হবে যে স্কিল কিভাবে বাড়ানো যায়, এবং সেখানে একই ঘটনা যে অনেক কথা বলা যায় কিন্তু কাজটা করাটা ডিফিকাল্ট। কিন্তু ইতিমধ্যে আমাদের সরকার 3য় ভাষা, অর্থাৎ তোমাদের ক্ষেত্রে হতে পারে আর 4টা ভাষা হতে পারে, মোস্ট অফ ইউ আর এফিশিয়েন্ট ইন অ্যারাবিক, but what we would like to see that you enhance your capacity in English. যে দ্বিতীয় ভাষাটা যদি বাংলা হয় প্রথম ভাষা, আরবি দ্বিতীয় ভাষা হয়, থার্ড ল্যাঙ্গুয়েজ ফর দি মাদ্রাসা স্টুডেন্ট ক্যান বি ইংলিশ। অথবা আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নখানে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। যেমন আমরা যদি তোমাদেরকে আরবি এবং ইংলিশের পাশাপাশি সৌদি আরবে মার্কেটটা সিরিয়াসলি ওপেন হচ্ছে, যারা তোমরা পিছনে বসে এসে ভালো করে শোনো, এবং আমার ফিমেল স্টুডেন্ট, এবং ফিমেল স্টুডেন্টকে আমি ক্যাটাগরিক্যালি বলে দিয়েছিলাম ভিসিকে যে ফিমেল স্টুডেন্ট থাকতে হবে। এম আই রাইট স্যার? কারণ আমাদের জনসংখ্যার একটা বড় অংশ আমাদের মার, আমাদের বোনরা। থার্ড ল্যাঙ্গুয়েজ স্কিমে আমরা যদি এমন করতে পারি যে তোমাদের আরবি জানো, ইংরেজি জানো, সাথে যদি তোমাদেরকে আমরা আইটি ট্রেনিং দিতে পারি, সেটা কেমন হবে? স্টার্ট আপ যদি তৈরি করতে পারো, যদি তোমরা আরবিতে কথা বলে তারপর তোমরা কনস্ট্রাকশনে কাজ করতে পারো, নার্সিং এ কাজ করতে পারো, তাহলে কি আনএমপ্লয়মেন্ট থাকবে? সেই কাজটি আমরা করার চেষ্টা করছি, এবং আমাদের একটা প্রোগ্রাম আছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের, থার্ড ল্যাঙ্গুয়েজ। আমি কথা দিয়ে যাচ্ছি যে আরবি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় সেই পরিকল্পনার মধ্যে থাকবে, এখানে আমরা থার্ড ল্যাঙ্গুয়েজ চালু করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে যে আমাদের স্টুডেন্টদের বর্তমান সরকার একটা প্রশিক্ষণের জন্য তহবিল তৈরি করেছে। আগে কি বারবার একটা কথা বলছি যে আগে শুধু কথা বলা হতো, বাট আমরা কাজ করার চেষ্টা, অর্থ বরাদ্দের চেষ্টা করছি। এটাতে 3টা প্রোগ্রাম, 3টা কোর্স আমরা করতে চাই। একটি হচ্ছে যে আইসিটি এবং এআই, যারা তোমরা পেছনে বসে আছো, এআই তো আমরা সবাই শুনেছি, রাইট?
আইসিটি এবং এআই। তৃতীয় হচ্ছে যে আমরা তোমাদের বেসিক এমপ্লয়মেন্ট এবিলিটি ট্রেনিং, হাউ টু ফেস এ ভাইবা, হাউ টু রাইট সিভি, হাউ টু প্রিপেয়ার ইউর রেজুমে, হাউ টু মেক ইউর প্রোফাইল প্রেজেন্টেড আউটসাইড। ধরো ইসলামিক দেশগুলোর বাইরেও তো তোমার যদি তুমি যদি ডেন্টিস্ট হও, তুমি যদি এটা পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ জানো তাহলে ভালো হবে না? তুমি যদি ধরো কথার কথা তুমি আরবিতেই পড়ছো, পাশাপাশি আইসিটি ট্রেনিং নিলে এবং তুমি একটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ শিখে তখন তো স্পেনও যেতে পারবো না? সেই পরিকল্পনাটা আমরা করার চেষ্টা করছি এবং সেখানে সরকারের অলরেডি খুব বরাদ্দটা যাই থাকুক না কেন, এটা 30 কোটি টাকার মতো একটা ফান্ড আছে আমাদের। এবং যেহেতু স্টুডেন্টদের সংখ্যা অনেক দেখছি, সেদিনও আমি বলেছি যে আমি আবারও নিশ্চিত করছি যে এই যে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংটা হবে, আইসিটি, বেসিক এমপ্লয়মেন্ট এবং এথিক্সটাও তোমাদের এমনি অন্যদের থেকে তোমাদের আচার আচরণে তোমরা এগিয়ে, বাট জেনারেল স্টুডেন্টদের ক্ষেত্রে এটা আরো বেশি প্রয়োজনীয় হয়ে পড়েছে। বাট সেই কোর্সটা এখানেও আমরা করাবো। এই 3টি কোর্স আমরা আশা করি যে উনি অ্যাপ্লাই করলে আমি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের জন্য এই বরাদ্দটা ইনশাল্লাহ মাদ্রাসা কলেজগুলোতে দিব। একটা কথা একটু আগে বলছে আমাদের ভিসি সাহেব যে আমাদের প্রযুক্তিতে আমাদের বরাদ্দ নেই। আমি এখানে একটা ছোট্ট ইস্যু আছে আমাদের হিট প্রজেক্টের অধীনে, বাট আমরা এবছর এটা দেওয়া মুশকিল হবে কারণ অলরেডি ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়েছে। বাট ইনশাল্লাহ আগামী বছর আমি চেষ্টা করবো এবং আশা করি কিছুটা হলে থাকবে যে মাদ্রাসাগুলোর ডিজিটালাইজেশনে একটা ফান্ডিং সরকার থেকে আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ, যেন ডিজিটালাইজ হয়, তোমরা যেন ট্রেনিং নিতে পারো, আইসিটি শিখতে পারো। এরপরে আর একটা জিনিস, তোমরা কতজন জানো, আমি গতদিনও জিজ্ঞেস করেছিলাম যে প্রত্যেকটি জেলায় একটা করে এমপ্লয়মেন্ট সেন্টার সরকার করছে, এটা জানো তোমরা? যারা শিক্ষার্থীরা আছো, আমি মনে করি যে আমি এটা ঘোষণা দিয়েও বলতে পারি, আমার কোনো দ্বিধা নেই। অবশ্যই বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা ভালো, তারা ভালো করছে, কিন্তু সময়ানুবর্তিতা এবং চারিত্রিক গুণাবলীতে এমনি আশাই করি যে তোমরা অন্যদের থেকে ভালো হবে, রাইট? সকালে যে ওঠার অভ্যাস, নিশ্চয়ই তোমরা সকালে উঠে নামাজ পড়ো, অন্যরা এখানে পিছিয়ে। তোমরা যে সত্যিকারের ডাক্তার যেভাবে আর্লি ঘুমাতে, আর্লি উঠতে, তোমরা এখনো সেটা করতে হয়, কারণ নামাজ পড়তে হয়, সকালে উঠতে হয়। তাহলে অন্যরা যে সময়টা যেভাবে নষ্ট করে, তোমরা কিন্তু আর ইফেক্টিভলি সময় ব্যবহার করতে পারো, রাইট? চেষ্টা করবে যে আমরা যে প্রযুক্তিগত সহায়তাগুলো দিব, ফেসবুকে সময় নষ্ট না করে বরং স্কিল ডেভেলপমেন্টে সময়টা কাজ করো। প্রত্যেকটা জেলা এমপ্লয়াবিলিটি সেন্টার হচ্ছে, সেখানে অপরচুনিটি থাকবে, তুমি কি করতে চাও, তোমার পরিকল্পনা কি। আমি পার্টিকুলারলি প্রভিসি অ্যাডমিন আপনাদেরকে আমি আপনাদের স্যার এই জিনিসটা এক্সপ্লোর করার চেষ্টা করবে যে সরকারের এমপ্লয়মেন্ট সেন্টারগুলোর সাথে তোমাদের একটা সংযোগ তৈরি করার জন্য, তাহলে তোমরা অন্যদের মতো সামনে এগিয়ে যেতে পারবে, বেকারত্বের ইস্যুটা থাকবে না। একটা জিনিস আজকে ইয়া থেকে ক্লিয়ার করি যে আমরা কিন্তু আমাদের যে ধর্ম চর্চা, আমাদের সাবজেক্ট, আমাদের হাদিসের স্টাডি, কোরআনের স্টাডি, সেটা কিন্তু যেভাবে আছে তার থেকে একটু উন্নত করতে চাই, কিন্তু এর পাশাপাশি আমি এমন একটা স্কিল নিতে চাই যেন আমি ভালো জীবন যাপন করতে পারি, আমি যেন উত্তর দিতে পারি আমি কোরআনও জানি, আমি আইটিও জানি, আমি হাদিসও জানি, আমি এআই জানি, আমি কোরআনের ব্যাখ্যা দিতে পারি, আমি ভালো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। সেটা আমরা চাই না, সেই জায়গাতেই তো যেতে হবে নাকি? তখন যে সামাজিক মর্যাদা, সামাজিক যে মর্যাদা, তখন কি বৃদ্ধি পাবে না কমবে? আর একটু জোরে শুনতে চাই, বাড়বে না কমবে? সেই প্রচেষ্টা আমরা করে হাত দেখি, সেই প্রচেষ্টা আমরা করবো কিনা সবাই একটা কমিউনিটি হিসেবে। স্যার আপনি হাত তুলে নেন, কমিউনিটি হিসেবে এটা করতে হবে আমাদেরকে। ধন্যবাদ। আর একটা 3টা জিনিস বলে শেষ করি যে আমাদের এখন সরকার যারা বাইরে যেতে চাও, ধরো আমরা ট্রেনিং দিলাম, তুমি ইংলিশ শিখলে, আইটি শিখলে, কিন্তু একটু আগে বাইরে যাওয়ার কথা বলেছি, তোমরা কতজন এখানে জানো, যারা গত মিটিং এ ছিল তারা ছাড়া, যে সরকার এই মুহূর্তে বাইরে যাওয়ার জন্য একটা ফান্ড দিচ্ছে? কতজন জানো? একজন মাত্র। আল্লাহ এক, হাতও এক, এটা বলে হবে? সরকার এই মুহূর্তে বাইরে যাওয়ার জন্য 10 লক্ষ টাকা দিচ্ছে ঋণ সহায়তা, 0% ইন্টারেস্ট। তাহলে এখানে যারা তোমরা শিক্ষার্থীরা বসে আছো, মাত্র আল্লাহ এক, জানে একজন, এটা হবে? তাহলে তুমি তো তথ্য, এখানে ফেসবুক নায়িকা, দেখো ফেসবুক সবার আছে, ফেসবুককে ভালো কাজে লাগাও। তুমি ফেসবুক যদি থাকে, তোমার খোঁজা উচিত যে সরকারের উদ্যোগগুলো কি কি, সুযোগ সুবিধাগুলো কি কি, আমার জীবন পরিবর্তনের বাহনগুলো কি কি, আমি আমার পরিবর্তিত সরকার ব্যবস্থায় আমার জন্য তরুণদের জন্য কি করছে, এটা কিন্তু আমাদের জানা দরকার। এখন সরকার, তোমাদের স্কিল থাকে, তোমাদের যদি নো হাউ থাকে, তাহলে সরকার বিদেশে যাওয়ার জন্য 10 লক্ষ টাকা করে সহায়তা দিচ্ছে, 0%। তাহলে তো ইন্টারেস্টের ইস্যু নাই, ইসলামের কোনো মানে নর্মস ব্রেক হওয়ার কোনো ইস্যু নাই। কিন্তু আমরা তো তথ্য তোমাদের মধ্যে কেউ জানো, তাহলে কেমন করে হবে? সুযোগ সুবিধা তো সীমিত, তোমার অধিকার আদায় করতে হবে। বাংলাদেশের প্রতি 30 লক্ষ স্টুডেন্ট এই ফান্ডটা নিতে চাইবে, এটা তোমরা কেউ জানো না। যারা গত মিটিং এ ছিল, আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, হাত তুলবা না। এই মুহূর্তে এখন দেখি একটু ফেসবুক, ফেসবুকের তো সবার জিজ্ঞেস করেছে আছে,
আমাদের তোমরা জানো যে স্টার্ট আপ বা ইনোভেশনের জন্য সরকার এখন কাজ করছে এবং মূল টার্গেটটা তরুণরা। ধরো কোরআন অনলাইনে তোমরা ইউটিউবে দিচ্ছ, নানানভাবে করছো, বাট এমন কোন আইডিয়া যদি তৈরি করা যায় যেটা কোরআন পড়াকে আরো সহজ করবে অনলাইনের মাধ্যমে, তার জন্য কিন্তু সরকারের ফান্ড রয়েছে। হাদিসের প্রচারের জন্য, প্রচার করলে একটা সওয়াব আছে কোরআন হাদিসকে, এবার আপনি গিয়ে গিয়ে বলছেন, এটা না করে যারা অনলাইনে করছেন আরো তো ভালো কাজ করছে, সেটার জন্য সরকারের একটা কিন্তু অনুদান আছে। দেখি জানি আমরা কত টাকা, 500 কোটি টাকা দিচ্ছে সরকার। কত টাকা তোমরা জানো কেউ? তাহলে কেমন করে হবে? তাহলে এটার সাথে এই ব্রিজটা তৈরি করতে হবে, সরকারের উদ্যোগগুলোর সাথে এগিয়ে আসতে হবে। ওই যে বললাম যে তুমি তো অন্য স্টুডেন্টের সময় বেশি পাও, তোমার সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, চাকরির গুণাবলী এটা তো বেশি, তাহলে সুযোগটা বেশি পাওয়া দরকার। সুযোগ পাচ্ছ না, তুমি তো সুযোগ নিতেই পাচ্ছ না। এবং ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, 50 জনকে ফান্ডিং করেছেন। আমি চাই যে মাদ্রাসা শিক্ষার্থীরা তোমরা এই সুযোগটা দিবে এবং সরকারের এই ফান্ডকে ব্যবহার করে তোমরা তোমাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবে। এটাই আমি বলছিলাম যে অন্য সরকার থেকে বিএনপি সরকারের পার্থক্যটা এটাই। কয় মাস হয়েছে সরকারের? আমি যে উদ্যোগগুলো বললাম এটা কি যথেষ্ট না? যথেষ্ট নয়। তাহলে যে প্রচারণা চালানো হচ্ছে এখন যে সরকার এটা করছে না, ওটা করছে না, এটা এই কারণেই করতে পারছে কারণ আমরা তথ্যগুলো তোমাদের মতো তরুণী কোমলমতি শিক্ষার্থী বা আমাদের মতো শিক্ষকরা এই তথ্যগুলো যখন জানবো না, তখন অপতথ্যের মাধ্যমে সরকার বিরোধী তৎপরতা হবে। সেটা কিন্তু অপতৎপরতার একটা বড় অংশ। আমাদেরকে সচেতন থাকতে হবে সেক্ষেত্রে। আরেকটা জিনিস দেখো, আমাদের যে অর্থনীতি আছে না, আমাদের অর্থনীতি কি পড়ানো হয় না মাদ্রাসায়? আজকে আর প্রশ্ন করবো না জিডিপি নিয়ে, এখানে প্রফেসর নাজমুল ইজ অ্যান এক্সপার্ট অন দ্যাট, অথবা স্যার জিজ্ঞেস করবেন। অর্থনীতিতে এই মুহূর্তে আমরা সৃজনশীল অর্থনীতির কথা সরকার বলছে, যেমন তোমরা ডিজিটাল কন্টেন্ট তৈরি করো না, আউটসোর্সিং করো না, এগুলোর জন্য সরকার একটা ফান্ড দিচ্ছে 800 কোটি টাকা। সরকার কি কোথাও, এটা কি জানি আমরা? একজনও জানো না? আলহামদুলিল্লাহ, এটা তো জানতে হবে না। নাউজুবিল্লাহ, এটা তো জানতে হবে। এখন 800 কোটি টাকার ফান্ড দিচ্ছে সরকার, তুমি যদি নাই জানো, দোষটা তোমার না সরকারের, নাকি ভিসি স্যারের? কার? তাহলে এই খবরগুলো কি প্রতিদিন তোমার বাসায় কেউ দিয়ে আসবে না? জানতে হবে কোনটা। একটা হয়তো আমরা সিস্টেম করতে পারি, আমাদের প্রভিসি একাডেমিক হয়তো বা ক্যান ইউ ক্যান টেক এ লিড অন দিস, যে সরকারের একাডেমিক এন্ডেভার গুলো একটু এদেরকে কানেক্ট করা বা সার্কুলার দিয়ে দেওয়া। এই 800 কোটি টাকার যে ফান্ড, সেটা তাহলে কারা নিয়ে যাবে? যারা জানে তারা নিয়ে যাবে। তোমরা একজনও নিতে পারবে? কন্টেন্ট তৈরি করতে চাও না ইসলাম ভিত্তিক কন্টেন্ট তৈরি, পর্দা নিয়ে কন্টেন্ট তৈরি করতো, ইসলাম নিয়ে করো, নামাজ নিয়ে করো, তাহলে এটা কি তোমাকে কিন্তু দিয়ে যাবে না। এই 800 কোটি টাকা কিন্তু একদিন চলে যাবে। তাহলে তুমি আর আমি যেখানে থাকলাম মাদ্রাসা, ওখানেই থাকবো, সেটা কি থাকা ঠিক হবে? তাহলে কি করতে হবে? এই ধরনের ওয়ার্কশপে জয়েন করতে হবে, ছাত্রদের কাছ থেকে বুঝতে হবে। না হলে আমরা যে অপতথ্য, কুতথ্য ছড়ানো হচ্ছে অনলাইনে, তাহলে তার মধ্যে চলে যাবো, কিন্তু কাজের কাজ হবে না, অন্যরা লাভ হবে। আমি শেষ করি দুটো কথা বলে, সেটি হচ্ছে যে তোর এখানে আমাদের ফিমেলরা তোমরা আছো, তাদের কয়েকটি উদ্যোগ, শুধু পিঙ্ক বাস নয়, এটা নিশ্চয়ই তোমাদেরকে স্বস্তি দেবে এখন। এবং আমরা আশা করি যে সরকার 180 দিনের মধ্যে চালু করতে চেয়েছিল, 180 দিনের মধ্যে চালু করেছে। কিন্তু দুটি কাজ সরকার আমাদের ফিমেল স্টুডেন্টদের জন্য করেছে। একটি হচ্ছে, তোমরা যারা ট্যাক্স দিতে হয় ব্যবসা করলে, এই ট্যাক্সে আগে যারা তরুণী যারা উদ্যোক্তা ছিল বা মহিলা যারা ছিল, তাদেরকে ট্যাক্স দিতে হতো যে পরিমাণ, ট্যাক্স নেটটা বোঝানো মুশকিল। অর্থাৎ আমি এভাবে বলি যে তুমি যদি ইনকাম করো 70 লাখ টাকা পর্যন্ত, তাহলে তোমাকে কোনো ট্যাক্স দিতে হবে না। আর একজন সাধারণ নারী যদি ইনকাম করে 5 লাখ টাকা, তাহলে ট্যাক্স দিতে হবে। কোনটা ভালো? উদ্যোক্তা হওয়া ভালো না চাকরি দেয়া ভালো না করা ভালো? দেয়া ভালো। অর্থাৎ তুমি 70 লাখ টাকা যদি তোমার কোম্পানির থেকে তুমি টার্ন ওভার হয়, তোমাকে কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু তুমি পার্সোনাল ইনকাম যদি করো 5 লাখ, তাহলে ট্যাক্স দিতে হবে। তাহলে সরকারের স্ট্র্যাটেজি কি? তুমি চাকরি করবে না, চাকরি দেবে। তাহলে তোমাকে আমি স্টার্ট আপের টাকা দিচ্ছি, সৃজনশীলের টাকা দিচ্ছি, তোমার ট্যাক্স সুবিধা দিচ্ছি। তাহলে কি আমরা মেয়েদের জন্য কাজ করছি না করছি না? করছি। এনিওয়ে, আর একটা হচ্ছে যে আমাদের ভিজি সাহেব কয়টা দাবি দেওয়া বলে গেছে, আমি এটা শেষ করে আমার একটু অলরেডি আই এম বিহাইন্ড টাইম। একটা কথা বারবার আসবে যে একাডেমি ইন্ডাস্ট্রির সম্পর্ক, এটা আলোচনা আসবে। প্রফেসর নাজমুল, ইউ মাস্ট বি রিফ্লেক্টিং অন দ্যাট। আমরা মাদ্রাসা শিক্ষার্থীদেরকে কোম্পানিগুলোর সাথে সংযোগ তৈরি করতে চাই, যেন তোমাদের ইন্টার্নশিপ হয়, তোমাদের প্লেসমেন্ট হয়, তোমরা যেন ভবিষ্যতে এখানে যারা ছেলেমেয়েরা বসে আছো তাদের চাকরির ক্ষেত্রে সুবিধা হয়। এটা অন্যতম একটা লক্ষ্য। এটা আজকে আমি ভিসি স্যার একটা পরিকল্পনা পত্র দেখেছি, তার মধ্যে এটা আছে। আমাদের মাদ্রাসা শিক্ষার্থীর সঙ্গে সাধারণ শিক্ষার্থীর একটা গ্যাপ রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা মনে করে যে মাদ্রাসা শিক্ষার্থী একরকম, মাদ্রাসা শিক্ষার্থী মনে করে সাধারণ শিক্ষার্থীরা আর এক রকম। এই জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা সামার স্কুল, অর্থাৎ তোমার বন্ধের যে সময়টা,
তখন আমরা দেখতে চাই যে আমার মাদ্রাসার ছেলেরা, সেটা তার যে লেভেলের হোক, তারা বিশ্ববিদ্যালয়গুলোতে যাচ্ছে, আর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা দেখছে যে মাদ্রাসাগুলো কিভাবে অপারেট করে। তাতে যেটা হবে, তোমাদের মধ্যে যে গ্যাপটা আন্ডারস্ট্যান্ডিং, যদি 100টা বাচ্চার মধ্যে গ্যাপটা কমে যায়, ফেসবুক বা অনলাইন অ্যাক্টিভিটির মাধ্যমে সেটা প্রচার পাবে। এই গ্যাপটা আমরা কমাতে চাই, উইচ ইজ কালচার শক বা কালচারাল গ্যাপ। এটা কি দরকার না দরকার নেই? অবশ্যই দরকার। সেই গ্যাপটা আমরা করবো, তার জন্য ইনশাল্লাহ ফান্ডিং এর অ্যারেঞ্জমেন্ট থাকবে, মাদ্রাসা আমাদের আরবি বিশ্ববিদ্যালয় সেটাতে যুক্ত থাকবে। কয়েকটা বিষয়, এটা বলে শেষ করি আমি, কয়েকটা বিষয় এসছে যে আমাদের জনবল আরবি বিশ্ববিদ্যালয়, এখানে মাননীয় ভাইস চ্যান্সেলর আছেন। আমার প্রায়োরিটিতে যে কয়েকটা বিশ্ববিদ্যালয়, যেহেতু একটু দায়িত্বই দেওয়া হয়েছে আমাকে সরকার থেকে এই কাজটি এগিয়ে নেওয়ার জন্য, আরবি বিশ্ববিদ্যালয়ে আমি এখন দাঁড়িয়ে এটা বলতে পারি যে আমরা জনবল অ্যালোকেশন করেছি, এবং উনি আজকে নতুন করে কয়েকটা জনবল চেয়েছেন, আমি কথা দিয়ে গেলাম যে সেই জনবলগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দ্বিতীয়, উনি প্রজেক্টের আসলে যে প্রোগ্রেস, পিডি সাহেব কোথায়? পিডি সাহেব, নেক্সট টাইম আই লাইক টু সি গুড প্রোগ্রেস। আর পিডি সাহেবের যে একজন ইঞ্জিনিয়ার বোধহয় প্রয়োজন আপনার ওখানে, আর একজন পরিকল্পনা, এটা আপনারা রিকুয়েশন দেন, আমি এটাও ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ, যেন বিল্ডিংটা তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে আছে যে আপনার বিষয়ের কথা উনি বলেছেন, আমরা এই ওয়ার্কশপটার উপরে আমি ডিপেন্ড করব যে ওয়ার্কশপটা থেকে কি কি রিকমেন্ডেশন আসে। সেই রিকমেন্ডেশন গুলো যদি এমন হয় যে আমরা স্যাটিসফাই, যেগুলো ওনাকে যদি দেখাতে পারে যেটার কারণে এমপ্লয়মেন্ট হবে, তোমাদের ভাগ্য পরিবর্তন হবে, আমার মাদ্রাসার বাচ্চাদের জীবনমান উন্নয়ন হবে, আমার যারা পিতৃতুল্য ভাই তুল্য শিক্ষকরা আছে তাদের উন্নয়নে যদি কাজে লাগে, এমন কোনো বিষয় যদি আরবি বিশ্ববিদ্যালয় প্রপোজ করে, আমি কথা দিয়ে গেলাম সেটা আমরা করে দেবো ইনশাআল্লাহ। যে কোনো বিষয় গবেষণার জন্য আরবি বিশ্ববিদ্যালয় সবসময় পিছিয়ে ছিল এবং কলেজ মডেলে করা হতো। এবারে গবেষণাতে আরবি বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, এবং ভবিষ্যতে তোমরা যদি ভালো ভালো কাজ করো, শিক্ষকরা আপনারা যদি ভালো ভালো কাজ করেন, তাহলে ইনশাল্লাহ আগামী বছর থেকে এই বরাদ্দটা আমরা দেখবো কিভাবে ইউটিলাইজ হচ্ছে, এবং বরাদ্দ বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। আমি শেষ করি একটা কথা বলে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অন্যান্য এডুকেশন সিস্টেমে ইংলিশ বা বাংলার থেকে আমাদের মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীদের পোটেনশিয়াল এবং এবিলিটিটা বেশি। সেটা যে একটু আগে বললাম, সময়ানুবর্তিতার কারণে, সততার কারণে, এবং যে জীবন চরিত আমরা আপনাদের মধ্যে দেখি তার কারণে। তার মানে আমি বিশ্বাস করি আপনারা অন্যদের থেকে কোনো একটা বিষয় দ্রুত ধাতস্থ হতে পারবেন এবং দ্রুত সেটা বাস্তবায়ন করতে পারবেন। আমি কি ঠিক বলেছি? ঠিক আছে। সেজন্য আজকে যে পরিকল্পনাটা হবে, একটা বিষয় নিশ্চিত করছে যে সরকার, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আপনাদের সাথে থাকবে। আপনারা একটা ভালো পরিকল্পনা আজকে তৈরি করবেন, যেটা বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার সংবিধান হিসেবে যেন বিবেচিত হয়। সারাদিন সময় দিবেন, আপনাদের জন্য লাঞ্চের ব্যবস্থা নিশ্চয়ই আছে। গ্রুপ হিট প্রজেক্টে যেটা উনি বলছেন, হায়ার এডুকেশন এক্সেলারেশন এন্ড ট্রান্সফরমেশন প্রোগ্রাম, আমাদের সেটাতে এই মুহূর্তে যে বিশ্ববিদ্যালয়গুলো সরাসরি স্টুডেন্ট অপারেট করে না, তাদের কম্পোনেন্টটা নাই। আমরা তিনটা বিশ্ববিদ্যালয় নিয়ে সমস্যা আছে। একটা হচ্ছে চারটা, প্রফেসর নাজমুদ্দিন বিশ্ববিদ্যালয় বড় লোক, মোটা দাগে ন্যাশনাল ইউনিভার্সিটি, ওপেন ইউনিভার্সিটি, আরবি ইউনিভার্সিটি এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি। এই চারটা বিশ্ববিদ্যালয়কে কিভাবে যুক্ত করা যায় হিট প্রজেক্টের বিভিন্ন ফ্যাসিলিটির ক্ষেত্রে, যেটা আগে করে গেছে, জাস্ট খেয়াল করো তোমরা যে তোমাদেরকে বাদ দেওয়া হয়েছে অন্য সরকারের সময়, সেটা আমরা ডিপিপি স্যার রিভিউ করছি। আমি এটা নোট নিচ্ছি যে ডিপিপি রিভিউতে কিভাবে আরবি বিশ্ববিদ্যালয়কে আনা যায় সেটার প্রচেষ্টা করুন। ঠিক আছে? উনি আসলে কিছুই ছাড়বেন না আর কি, সবকিছু নিবেন। না, এটা বিশেষ একটা জিনিস বলে যাই যে বাজেটটা যখন বাড়বে, যেটা হতো তোমাদেরকে অসম দৃষ্টিতে দেখা হতো বা আপনাদেরকে অসম দৃষ্টিতে দেখা হতো, প্রথম দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। আমি ঠিক বলেছি? সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন আমার কথা শুনে কি মনে হচ্ছে হয়েছে না হয়নি? তাহলে এখানে 1 মাসের 15 দিনে তো দ্বিতীয়বার আপনার সঙ্গে, 1 মাসে দ্বিতীয়বার এসেছি আমি। সো আমার তো 58টা বিশ্ববিদ্যালয় আমি দেখি, কিন্তু এখানে 15 দিনে দ্বিতীয়বার এসেছি বা 30 দিনে দ্বিতীয়বার এসেছি। তাহলে একটু বেশি সময় দিলাম, বেশি ভোট দিলাম। ইনশাল্লাহ আমাদের দৃষ্টিভঙ্গি যখন পরিবর্তন হয়েছে এবং যেখানে বাজেট বৃদ্ধি পাচ্ছে, আমি একেবারে নিশ্চিত করে বলতে পারি ইসলামী বিশ্ববিদ্যালয় বর্তমানে আরেকটা ইস্যু বলে যায়, বিশেষ আপনি তো আপনার বক্তব্যে বলা উচিত ছিল, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগে যারা নেতৃত্ব দিয়েছেন তারা নানান ধরনের জঞ্জাল তৈরি করেছেন। এটা আমি একেবারে খোলাসা করে বলি। তার একটা তদন্ত রিপোর্ট না হওয়ার কারণে এটি আটকে ছিল দীর্ঘদিন। সেটি আমি আমার কর্মকর্তাকে রাত 10টা পর্যন্ত, ফিমেল কর্মকর্তাকে রাত 10টা পর্যন্ত রেখে
গত সপ্তাহে এই তদন্ত রিপোর্টটা শেষ করেছি, যেটা আপনাদের ওটা ফাঁড়া হয়েছিল এবং আমি নিজে এটা টেক কেয়ার করেছি। আল্লাহর রহমতে সেই রিপোর্ট পাবলিশ হয়েছে। আপনার জনবলের ইস্যুটা আমার মনে হয় না আর থাকবে। আপনার পরীক্ষা যেন ভালো নিতে পারেন, আপনার এই প্রজেক্ট যেন ভালোভাবে বাস্তবায়ন, সেই জন্য জনবলের সমস্যাটা আমরা সমাধান করব। আপনি আরেকটা জিনিস বলেন নাই, সেটা হচ্ছে যে আমরা যে অ্যাটেনশন ইউজ থেকে দিচ্ছি, আমার চেয়ারম্যান আপনাকে নিজে বলছেন যে আলাদা করে সাপোর্ট দিতে, আমি এনগেজ হচ্ছি। সো আল্লাহ কি বলছে, ইন্নাল্লাহ মা সাবিরিন। তাহলে আমরা ধৈর্য রাখেন, আমাদের কমিটমেন্ট আছে, আমরা ইনশাল্লাহ সবাই মিলে এই শিক্ষাকে এগিয়ে নিতে পারবো। যেটা দেখতে চাই যে শুধু কাগজ যেন তৈরি না, তোমরা যারা আমার স্টুডেন্টরা আছো সামনে ডানে বামে, আমি নিজেই তোমাদেরকে যুক্ত করতে বলেছি। ট্রাই টু কন্ট্রিবিউট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান টুডে, সো দ্যাট ইউ ক্যান বি দি স্পিয়ারহেড অফ ইউর চেঞ্জ অফ ফেট। তোমরা যেন নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনের একটা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হও। এবং নাহলে কিন্তু একদিন তোমরা আজকে এখানে যারা এসছো, মানুষ দায়ী করবে যে তোমরা ইউ রিপ্রেজেন্টেড আস অ্যাজ এ গ্রুপ অফ স্টুডেন্ট, বাট there was no effectivity, there was no outcome, তাই না? সেটা নিশ্চিত করতে হবে। এই জন্য আমি আর কথা না বাড়াই, অনেক কথা বলে ফেলছি। আমার যদি কোনো শব্দের উচ্চারণ, ধর্ম সংক্রান্ত বিষয় বা কোনো ভুল করে থাকি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি, যেটাকে আমরা বলছি সবার আগে বাংলাদেশ, যেখানে আমরা বলি যে করবো কার গর্ব দেশ, তারপরে সবার আগে বাংলাদেশ, ইনশাল্লাহ আমরা সেই বাংলাদেশ সবাই মিলে বাস্তবায়ন করবো। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। আমাদের ধন্যবাদ মাননীয় প্রধান অতিথিকে। গুরুত্ব